আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে দেখো ক্লাস 12 এর সেকেন্ড যে চ্যাপ্টারটা রয়েছে, যে চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি বলা হয় যেটা সেটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস, অর্থাৎ সপুষ্পক উদ্ভিদের জনন। তো আজকে এই যে চ্যাপ্টারটা আমরা পড়বো সেটা হচ্ছে উদ্ভিদের জনন নিয়ে, যে উদ্ভিদ কিভাবে রিপ্রোডিউস করছে, কিভাবে স্পোর তৈরি হচ্ছে, কিভাবে পোলেন গ্রেন তৈরি হচ্ছে, সেই সমস্ত ঘটনাগুলো এই চ্যাপ্টারটাতে আমরা পড়বো। তো এই চ্যাপ্টারটা দেখো যখনই পড়তে যায় তখন সবার প্রথমে দেখবে এমনি বলা হয় যে যে কোনো প্ল্যান্টের ক্ষেত্রে, উদ্ভিদের ক্ষেত্রে তাদের যেটা রিপ্রোডাক্টিভ পার্ট সেটা হচ্ছে কিন্তু ফুল। অ্যাকচুয়ালি ফুলের মাধ্যমেই তারা কিন্তু প্রজনন যেটা বলা হয় বা রিপ্রোডাকশন সেটাকে সম্পন্ন করে। তো যখনই আমরা সেখানে ফুল সম্পর্কে পড়তে যাব তখন সবার প্রথম একজন সায়েন্টিস্টের নাম আছে, যার নাম হচ্ছে উলফ্যান ভন গথে। এই যে সায়েন্টিস্ট ছিলেন ইনি সবার প্রথম বলেন যে অ্যাকচুয়ালি আমরা যেটা ফুল বলি সেই ফুলটা প্রকৃতপক্ষে একটা মডিফাইড স্টেম, অর্থাৎ রূপান্তরিত বিটপ বা রূপান্তরিত কাণ্ড। কারণ অ্যাকচুয়ালি দেখো যদি এই আমরা ফুলের গঠনটাকে দেখি, এর প্রত্যেকটা যে স্তবক বা ওল্ড যেগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটাই কিন্তু অ্যাকচুয়ালি মডিফাইড লিফ। যেমন তুমি একটু খেয়াল করে দেখো যে একটা ফুলের মধ্যেতে মেনলি আমরা যদি দেখি যে তার মধ্যে কি কি পার্ট আছে, তাহলে সবার প্রথম আসে দেখো বৃতি, যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় ক্যালিক্স। সেকেন্ড আসে সেটা হচ্ছে দলমণ্ডল, যেটাকে বলা হচ্ছে করোলা। থার্ড যেটা রয়েছে সেটা হচ্ছে পুংকেশর চক্র, যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় অ্যান্ড্রোইসিয়াম। এবং ফোর্থ রয়েছে গর্ভকেশর চক্র, যেটাকে বলা হচ্ছে গাইনোইসিয়াম। এবার অ্যাকচুয়ালি দেখো সবার প্রথম বৃতি যেটা রয়েছে ক্যালিক্স, সেটা দেখলেই দেখো বুঝতে পারছো এটা ঠিক একদম পাতার মতোই স্ট্রাকচারটা, গ্রিন কালারের পাতলা লিফ লাইক স্ট্রাকচার, তাই না? অন্যদিকে দেখো করোলা, যেটাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে দলমণ্ডল, তার যদি স্ট্রাকচারটা তুমি দেখো তাহলে এটাও দেখো স্ট্রাকচারটা কিন্তু পাতার মতোই। এবং পাতার মধ্যেও যেমন দেখবে ভেনেসান দেখা যায়, শিরা দেখতে পাওয়া যায়, এখানেও কিন্তু ওরকম ভেনেসান রয়েছে। শুধুমাত্র দেখো কালারটা খালি এখানে ভ্যারি করে যাচ্ছে, যে লিফের ক্ষেত্রে কালারটা যেটা হয় সেটা হচ্ছে গ্রিন কালারের, এর ক্ষেত্রে কালারটা কিন্তু এক একটা ফুলের ক্ষেত্রে এক এক রকম হয়। কারণ অ্যাকচুয়ালি দলমণ্ডল যেটাকে আমরা বলি করোলা, সেটা কি করে ইনসেক্টকে অ্যাট্রাক্ট করে, সেই জন্য তাদের কালারটা আলাদা আলাদা হয়। অন্যদিকে দেখো যদি তুমি অ্যান্ড্রোইসিয়াম, যেটাকে আমরা বলছি পুংকেশর চক্র, সেই স্ট্রাকচারটাকে অ্যাকচুয়ালি দেখা হয় তাহলে সেই স্ট্রাকচারটা দেখো পাতার মতো এমনিতে দেখে মনে হবে না, কিন্তু একটু খেয়াল করো, ভাবো এর একদম পুংকেশর চক্রের নিচের দিকটা যেটা রয়েছে অ্যান্ড্রোইসিয়ামে, সেখান থেকে একটা স্টিকের মতো পোর্শন রয়েছে, লাঠির মতো একটা অংশ রয়েছে। তো কোনো একটা লিফ, কোনো একটা পাতাকে নিয়ে যদি ভালো করে দেখো দেখবে পাতাটার একদম মাঝখান দিয়ে একটা মিড ভেন গেছে, একটা খুব চওড়া দেখবে অংশ আছে। তাহলে পাতার দুটো সাইড থেকে তুমি যদি পোর্শনগুলোকে বাদ দাও তাহলে মাঝে দেখো একটা স্টিকের মতো পোর্শন পড়ে থাকে, তাহলে তুমি ধরে নাও যে এটাও কিন্তু ওরকম স্টিকের মতোই একটা পোর্শন। ক্লিয়ার? তাহলে দেখো সিমিলারিটি রয়েছে। আর অন্যদিকে গাইনোইসিয়াম, সেটা দেখো একটা কন্টেনারের মতো, কলসি যেরকম দেখতে হয় সেই রকম টাইপের জিনিসটাকে দেখতে। এবার এটা কিরকম, তুমি ধরো কয়েকটা অশ্বত্থ পাতা নেওয়া হয়েছে। অশ্বত্থ পাতা কি হয় দেখবে নিচের দিকটা চওড়া হয় আর ওপর দিকটা সরু মতো হয়। এবার আমি যদি পাশাপাশি 3-4টে অশ্বত্থ পাতাকে একসঙ্গে নিয়ে তাদের ঠিক কর্নার গুলোতে আঠা দিয়ে পর পর জুড়ে দিই, তাহলে দেখো স্ট্রাকচারটা কিন্তু ঠিক এইরকমই, ফ্লাওয়ার ভাস যেমন দেখতে হয়, ফুলদানি যেরকম দেখতে হয়, ঠিক সেরকমই কিন্তু স্ট্রাকচারটা দেখতে লাগবে। কারণ অশ্বত্থ পাতার দেখো নিচের দিকটা চওড়া মতো আর উপরের দিকটা সরু মতো, তাহলে কিন্তু ঠিক এইটার মতোই স্ট্রাকচারটাকে দেখতে লাগবে। তাহলে সেই জন্যই এই স্ট্রাকচারের সাথে সিমিলারিটি পেয়েই কিন্তু সায়েন্টিস্ট বলেছিলেন যে অ্যাকচুয়ালি এই প্রত্যেকটা যে স্তবক রয়েছে সেগুলো প্রত্যেকটা হচ্ছে রূপান্তরিত পাতা, মডিফাইড লিফ, আর এই গোটাটা যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি মডিফাইড স্টেম। তার মানে অ্যাকচুয়ালি ফ্লাওয়ার যেটা আমরা বলছি সেটা মডিফাইড স্টেম, স্টেমটাই রূপান্তর হয়ে ফুল তৈরি করেছে এবং যেটাই তাদের রিপ্রোডাকশনের জন্য হেল্প করছে। ক্লিয়ার? বোঝা গেল? এবার দেখবে যে কোনো প্ল্যান্ট যখনই গ্রো করতে যায় তখন তার একদম প্রথম যে জিনিসটা ইনিশিয়াল দরকার সেটা হচ্ছে সিড, তাই তো, বীজ যেটাকে আমরা বলি। তো যখনই আমরা গাইনোইসিয়াম গর্ভকেশর চক্রে যাব, সেখানে দেখো নিচের দিকেতে এই যে পোর্শনটা রয়েছে একটা দেখো ফোলা মতো একটা অংশ রয়েছে, এই জায়গাটা কি অ্যাকচুয়ালি বলা হয় সেটা হচ্ছে ওভারি, ঠিক আছে, বা ডিম্বাশয়। এবং এই ওভারির ভেতরে দেখো ছোট ছোট অনেক কটা পার্ট রয়েছে, এগুলো কি এই যেখানে দেখো কোয়েশ্চেন মার্ক দেওয়া রয়েছে,
এইগুলোকেই অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে ওভিউল বা যেটাকে বলা হয় ডিম্বক। এবং এই ওভিউলটাই অ্যাকচুয়ালি সিড তৈরি করে। যদি কোনো ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে এই ওভারিটার ভেতর একটা, গর্ভাশয়ের ভেতরে একটাই মাত্র ওভিউল থাকে, তাহলে সেক্ষেত্রে একটাই সিড তৈরি হবে ফলটার মধ্যে। আর এইটাতে যেমন দেখানো হয়েছে দেখো যে অনেক কটা করে সেখানে কিন্তু ওভিউল রয়েছে, তাহলে এখানে সিডের সংখ্যাটাও কিন্তু অবশ্যই বেশি হবে। ঠিক আছে, বেশ। এবার দেখো যে আমরা এই ফুল নিয়ে পড়বো তাদের কিছু ক্লাসিফিকেশন, যে বিভিন্ন জিনিসের বেসিসে আমরা বিভিন্ন রকমের ফুল বিভিন্ন গাছেতে দেখতে পাই, সেটা সম্পর্কে একটুখানি বেসিক আইডিয়া নেবো। সবার প্রথমেই যেটা আসছে দেখো, সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি ফুলের মধ্যে কোন কোন পার্ট আছে তার বেসিসে একটা ভাগ করা হয়, যেটাকে বলা হচ্ছে দেখো কমপ্লিট অ্যান্ড ইনকমপ্লিট ফ্লাওয়ার, মানে যেটাকে বলা হয় সম্পূর্ণ পুষ্প এবং অসম্পূর্ণ পুষ্প। মানে অ্যাকচুয়ালি দেখো আমরা দেখলাম যে যে কোনো একটা ফ্লাওয়ারের মধ্যে চারটে পার্ট রয়েছে, চারটে ওল্ড রয়েছে। যদি কারো ক্ষেত্রে চারটেই থাকে, যেমন দেখো জবার ক্ষেত্রে চারটেই আছে, তাহলে সেই জন্য তাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে কমপ্লিট ফ্লাওয়ার। যার ক্ষেত্রে অ্যাকচুয়ালি সব পার্টগুলো থাকবে না, যেমন অ্যাকচুয়ালি দেখো যে এখানেতে রজনীগন্ধার ক্ষেত্রে যেটা হয়, ওদের বৃতি আর দলমণ্ডল, ক্যালিক্স আর করোলা দুটো একসাথে ইউনাইটেড হয়ে যায়, এবং ইউনাইটেড হয়ে একটা স্ট্রাকচার তৈরি করে, যে জিনিসটা কি বলা হয় দেখবে পুষ্পপুট। বোঝা গেছে? অর্থাৎ যখনই কারো ক্ষেত্রে দেখো অ্যাকচুয়ালি ক্যালিক্স আর করোলা সেখানে থাকছে না, তারা একসাথে মার্চ করে যাচ্ছে, সেই স্ট্রাকচারটাকেই বলা হয় পেরিয়ান্থ বা পুষ্পপুট। তাহলে অ্যাকচুয়ালি দেখো এর মধ্যে কিন্তু চারটে পার্ট তুমি খুঁজলে পাবে না, তাহলে সেই জন্য এই ফ্লাওয়ারটা যেটা রয়েছে সেটা হচ্ছে ইনকমপ্লিট ফ্লাওয়ার। সেকেন্ড একটা ক্লাসিফিকেশন করা হচ্ছে, সেটা হচ্ছে যে প্রত্যেকটা যে স্তবক যেটা রয়েছে, প্রত্যেকটা যে ওর্ল রয়েছে, তার যে ইন্ডিভিজুয়াল পার্ট তাদের মধ্যে কি সিমিলারিটি আছে, তার উপর বেস করে দেখো দুটো ভাগে ভাগ করছে, রেগুলার ইরেগুলার ফ্লাওয়ার, সমাঙ্গ অসমাঙ্গ পুষ্প। যেমন রেগুলার ফ্লাওয়ার, দেখো নয়নতারা, এই গাছটা আমরা দেখেছি। এই নয়নতারা গাছে তুমি যদি দেখো যে দলমণ্ডল, যে অ্যাকচুয়ালি করলা যেটা রয়েছে, অর্থাৎ পাপড়িগুলোর পেটালস যেগুলো রয়েছে, দেখো পেটালস গুলো সব একটার সাথে একটা কিন্তু সমান, প্রত্যেকটাই সমান। তাহলে যেহেতু এদের প্রত্যেকটা পেটালস একে অপরের সাথে সমান, শুধু পেটালস নয়, তুমি অ্যান্ড্রোইসিয়ামের ক্ষেত্রে, গাইনোইসিয়ামের ক্ষেত্রে, সেখানে সেপালস অর্থাৎ বৃতির, তার ক্ষেত্রেও তুমি ধরতে পারো যে যদি দেখা যায় পার্টগুলো প্রত্যেকটা সিমিলার হয়, তখন তাকে বলা হয় রেগুলার। আর যদি দেখতে পাওয়া যায় যে সেগুলো সমান না হয়, যেমন মটর গাছের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, অপরাজিতা গাছের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, তাদের যদি তুমি পেটালস গুলোকে দেখো, তাহলে দেখবে একটা পেটাল অনেক বড়, দুটো পেটাল হচ্ছে মাঝারি সাইজের, আর দুটো পেটাল খুব ছোট সাইজের। তাহলে দেখো পেটালস গুলো অ্যাকচুয়ালি প্রত্যেকটার কিন্তু একটার সাথে একটা সাইজ কিন্তু সেম নয়, তাহলে তখন সেটাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে কি ইরেগুলার ফ্লাওয়ার। ক্লিয়ার? অন্যদিকে দেখো আরো কিছু ক্লাসিফিকেশন আমরা করতে পারি, সেটা হচ্ছে ফ্লাওয়ারের ক্ষেত্রে তার ফ্লোরাল সিমেট্রির উপরে বেস করে, অর্থাৎ ফ্লাওয়ারটাকে যখন আমরা ভাগ করছি তখন তার মধ্যে কতগুলো সিমিলার স্ট্রাকচার পাচ্ছি। যেমন দেখো যে কিছু কিছু ফুল আছে, যেমন একটু আগে যেমন নয়নতারার ক্ষেত্রে বললাম, দেখো এর সেন্ট্রাল যে পয়েন্টটা রয়েছে, সেই সেন্ট্রাল পয়েন্ট দিয়ে আমি অনেক কটা প্লেনে যদি ফুলটাকে কাটি, তাহলে সেক্ষেত্রে কিন্তু দেখো দুদিকটা সমান পাবো, তাই না? কারণ যে প্লেনেই দেখো কাটবো দুদিকটা কিন্তু সমান পাচ্ছি, তাই তো? তাহলে যেহেতু অনেক কটা প্লেনে কাটা যাচ্ছে, সেই জন্য এই ফুলটাকে বলা হচ্ছে বহু প্রতিসম বা বলা হয় অ্যাক্টিনোমরফিক। যদি কোনো সময় দেখা যায় কোনো ফুলের ক্ষেত্রে ঠিক একদম সেন্ট্রাল এই অ্যাক্সিস বরাবর যদি এটাকে কাটা হয়, তবেই কিন্তু দুটো সমান পার্ট পাবো, আদার কোনো অ্যাক্সিসে কাটলে সেটাকে পাবো না। তার মানে এখানে সিঙ্গেল একটা লাইন বরাবরই কাটলে কেবলমাত্র দুটো পার্ট সমান পাওয়া যায়, তখন সেটাকে বলা হয় এক প্রতিসম বা যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় জাইগোমরফিক। আর যদি এমন কোনো ফুল হয়, যেমন দেখো ক্যানার ক্ষেত্রে বা যেটাকে বলা হয় কলাবতী ফুল, দেখবে যাদের বাগানের শখ অনেকেই বাড়িতে এই গাছটাকে লাগায়, তার ক্ষেত্রে ফুলের প্রত্যেকটা পেটালসই আলাদা আলাদা, তার জন্য কোনোভাবেই ফুলটাকে কেটে তুমি কোনোভাবেই দুটো সমান পার্ট কখনো বার করতে পারবে না। তাহলে তাদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি বলছে যেটা, সেটা হচ্ছে অপ্রতিসম বা অ্যাসিমেট্রিক্যাল ফ্লাওয়ার। তাহলে এটা দেখো অ্যাকচুয়ালি ফ্লাওয়ারটার ক্ষেত্রে সিমেট্রি বেসিসে একটা ক্লাসিফিকেশন করা হচ্ছে। অন্যদিকে আরেকটা জিনিস যেটা রয়েছে, সেটা হচ্ছে দেখো তার সেক্সুয়ালিটি, মানে সেখানেতে
অ্যান্ড্রোইসিয়াম গাইনোইসিয়াম মানে পুংকেশর চক্র গর্ভকেশর চক্র সেটা আছে কি নেই বা কোনটা আছে কোনটা নেই তার বেসিসে একটা ভাগ করা হচ্ছে। যেমন দেখো বাইসেক্সুয়াল মানে যে ফুলগুলোতে অ্যাকচুয়ালি ফুলটার মধ্যে অ্যান্ড্রোইসিয়াম গাইনোইসিয়াম দুটোই আছে, বোঝা যাচ্ছে, মানে পুংকেশর চক্র গর্ভকেশর চক্র দুটোই আছে, তাদেরকে বলবে যেটা সেটা হচ্ছে বাইসেক্সুয়াল ফ্লাওয়ার। ফ্লাওয়ারের ক্ষেত্রে ম্যাক্সিমামই যেটা হয় সেটা হচ্ছে বাইসেক্সুয়াল নেচারেরই হয়। সেকেন্ড যেটা হয় সেটা হচ্ছে দেখো ইউনিসেক্সুয়াল মানে যে কোনো একটা আছে, হয় অ্যান্ড্রোইসিয়াম আছে বা গাইনোইসিয়াম আছে, অর্থাৎ হয় পুংকেশর চক্র আছে বা গর্ভকেশর চক্র আছে, যে কোনো একটা। আর কিছু কিছু ফুল হয় যে ফুলগুলো অ্যাকচুয়ালি নিউট্রাল মানে এদের মধ্যে পুংকেশর চক্রও নেই গর্ভকেশর চক্রও নেই, এদের অ্যাকচুয়ালি কি যে সেই ফুলগুলোকে দেখো অ্যাকচুয়ালি বলা হচ্ছে যেটা সেটা হচ্ছে নিউটার বা ক্লিপ পুষ্প, যেমন ওল গাছের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এবার তোমার মনে হবে যদি অ্যাকচুয়ালি অ্যান্ড্রোইসিয়াম গাইনোইসিয়াম কোনোটাই না থাকে তাহলে এইটা থাকার পেছনে যুক্তি কি? অ্যাকচুয়ালি কি হয় যে ওলের ক্ষেত্রে সেখানে হয় যেটা সেটা হচ্ছে ভেজিটেটিভ রিপ্রোডাকশন, মানে ওদের যে স্টেম থাকে সেই স্টেমটাই ভেঙে ভেঙে পার্ট পার্ট হয়ে যখন পড়ে সেখান থেকে অ্যাকচুয়ালি কিন্তু আবার নতুন প্লান্ট গ্রো করে। এবার ওদের ওই যে স্টেমটা ভেঙে ভেঙে ফেলার জন্য কোনো অ্যানিম্যালকে অ্যাট্রাক্ট করার দরকার পড়ে, তো এই পার্টটা শুধু কাজ হচ্ছে যেটা সেটা হচ্ছে অ্যানিম্যাল অ্যাট্রাকশনে, এ কিন্তু রিপ্রোডাকশনে হেল্প করছে না। তাহলে এমনিতেও দেখো আমরা জানি যে পেটালস পাপড়ি যেটা হয় যে বিভিন্ন ফুলের ক্ষেত্রে তার বিভিন্ন কালার থাকার কারণ হচ্ছে কি ইনসেক্ট বা অন্যান্য অ্যানিম্যালকে অ্যাকচুয়ালি অ্যাট্রাক্ট করা পলিনেশনের জন্য। এর ক্ষেত্রেও দেখো সিডটাকে বা ওই পার্টটাকে বিভিন্ন জায়গায় স্প্রেড করার জন্য, যেহেতু অন্য অ্যানিম্যালকে অ্যাট্রাক্ট করছে সেই জন্যই এখানেও কিন্তু ওরকমই একটা স্ট্রাকচার তৈরি হয়েছে যেখানে ক্যালিক্স আছে, করোলা আছে, বৃতি আছে, দলমণ্ডল আছে, কিন্তু পুংকেশর চক্র বা গর্ভকেশর চক্র কিন্তু অ্যাকচুয়ালি নেই। পরে আরো কিছু আসছি দেখো, সেটা হচ্ছে যে যখনই আমরা কোনো একটা ফুলের স্ট্রাকচার দেখতে যাব তাহলে এটা হচ্ছে দেখো কমপ্লিট একটা ফুলের স্ট্রাকচার। এবার ফুলের স্ট্রাকচার যখনই আমরা স্টাডি করতে যাই তার বিভিন্ন পার্ট আমরা পাই, তাই তো? এবার সেই পার্টগুলো সম্পর্কে একটা একটা করে আমরা পড়বো। দেখো সবার প্রথম যখনই কোনো একটা ফুলের পার্টকে দেখি সবার প্রথম আসে যেটা সেটা হচ্ছে পেডিসেল, যেটাকে বলা হয় দেখবে অ্যাকচুয়ালি পুষ্পবৃন্ত, অর্থাৎ যেটার সাহায্যে কোনো একটা ফুল সেটা অ্যাকচুয়ালি স্টেমের গায়েতে আটকে থাকে। স্টেম যেটা থাকে, কাণ্ড যেটা থাকে, কাণ্ডের মধ্যে দেখবে পর্ব বা নোড যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় সেখানেতে ফুলগুলো অ্যাটাচ থাকে এবং সেই কাণ্ডের সেই পর্ব বা নোডের সাথে ফুলকে অ্যাটাচ রাখতে হেল্প করে যেটা সেটা হচ্ছে পেডিসেল। এবার দেখো পেডিসেলের ঠিক ওপরই একটা চ্যাপ্টা থালার মতো একটা স্ট্রাকচার আছে যার ওপরেতে বাকি যে ফুলের পার্টগুলো সেগুলো সব কিন্তু সাজানো আছে। যে কোনো একটা ফুল নিয়ে ধরো তুমি যদি গাঁদা ফুল নিলে তার যদি প্রত্যেকটা পার্টকে আলাদা আলাদা করে ছাড়িয়ে দাও, ওপর থেকে যদি ছাড়িয়ে দাও তাহলে দেখবে ওপরটাতে একটা গোল মতো একটা স্টেজের মতো একটা পার্ট রয়েছে। যে কোনো ফুলের ক্ষেত্রে তুমি জবা ফুলের ক্ষেত্রে, ধুতুরা ফুলের ক্ষেত্রে, প্রত্যেকটা ফুলের ক্ষেত্রে যদি ওপরটা ছাড়িয়ে দাও তাহলে দেখবে ভেতর তলাতে একটা বেসের মতো জায়গা রয়েছে যেটা প্ল্যাটফর্মের মতো, স্টিকটা যেটা উঠেছে পেডিসেল তার উপরে একটা চ্যাপ্টা মতো একটা প্ল্যাটফর্মের মতো জায়গা রয়েছে যেখানেতে বাকি জিনিসগুলো সব সাজানো আছে। তো সেই স্ট্রাকচার যেটা সেটাই হচ্ছে পেডিসেলের ঠিক ওপরে থাকে, যেটাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে থ্যালামাস, যা বা বাংলাতে যেটা বলা হয় সেটা হচ্ছে পুষ্পাক্ষ। এরপরেই দেখো যেটা আসছে ক্যালিক্স, বৃতি। এবার বৃতি যেগুলো হয় সবুজ রঙের হয়, ছোট ছোট পাতার মতো দেখতে, দেখবে অ্যাকচুয়ালি বলা হচ্ছে যেটা সেটা হচ্ছে বৃতি। আর বৃতিগুলো সংখ্যায় ভ্যারি করতে পারে, জেনারেলি 5টা থাকে এবং তার যে ছোট ছোট পার্ট থাকে সেগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা সেটা হচ্ছে বৃত্তাংশ, অর্থাৎ সেই জিনিস যেটা রয়েছে সেটাকে বলা হচ্ছে সেপালস। অন্যদিকে দেখো তারপর আসছে করলা, যেটাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে দেখো দলমণ্ডল। এবার এই মানে করলা যেটা রয়েছে দলমণ্ডল, সেই করলার প্রত্যেকটা যে পার্ট রয়েছে এই পার্টগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা সেটা হচ্ছে পেটালস, পাপড়ি, তাই তো? বা বাংলাতে দেখবে বলা হয় দলাংশ। অন্যদিকে যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যান্ড্রোইসিয়াম, পুংকেশর চক্র। এবার অ্যান্ড্রোইসিয়ামের স্ট্রাকচার যদি দেখা হয় তাহলে দেখো তার দুটো পার্ট, একটা হচ্ছে ওপরের দিকে যেটা থাকে অ্যান্থার, ঠিক আছে, পরাগধানী, আর একটা যেটা রয়েছে এটাকে বলা হয় পুংদণ্ড বা বলা হয় ফিলামেন্ট। এই দুটোকেই একসাথে বলে যেটা সেটা হচ্ছে স্টেমেন, মানে অ্যান্ড্রোইসিয়ামের অপর নাম হচ্ছে স্টেমেন। ঠিক সেরকমই লাস্ট পার্ট যেটা সেটা হচ্ছে গাইনোইসিয়াম, যেটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে গর্ভকেশর চক্র এবং গাইনোইসিয়ামের আরেক নাম হচ্ছে প্রিস্টিল।
এবার প্রিস্টিল যেটা মানে গাইনোসিয়ামের ইউনিট অ্যাকচুয়ালি বলা যেতে পারে প্রিস্টিল। এবার প্রিস্টিল যেটা রয়েছে সেখানে দেখো তিনটে এখানে পার্ট রয়েছে, একটা হচ্ছে স্টিগমা, একটা হচ্ছে স্টাইল, আর একটা হচ্ছে ওভারি। তিনটে পার্ট নিয়ে এখানে রয়েছে, গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, এটা হচ্ছে গর্ভাশয়। ঠিক আছে, এই পার্ট কটা নিয়ে ফুলগুলো তৈরি হয়। এবার এখানকার মধ্যে মেজর পার্ট কিন্তু দেখো অ্যান্ড্রোইসিয়াম আর গাইনোসিয়াম। ঠিক আছে, তো এদের দুজনকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা সেটা হচ্ছে এসেনশিয়াল বা রিপ্রোডাক্টিভ পার্ট। আর বাকি যে পার্টগুলো রয়েছে, এই যে বাকি পার্টগুলো, সেইগুলো অ্যাকচুয়ালি কি হচ্ছে অ্যাক্সেসরি পার্ট, সেগুলো হচ্ছে অতিরিক্ত সমস্ত অংশ। তাহলে ফুল যেটা রয়েছে, ফুলের গঠনটা যখন আমরা দেখছি, তাহলে এই কটা গঠন নিয়েই কিন্তু ফুলটা তৈরি হচ্ছে। একবার সবার প্রথম এই পার্ট কটা একটু নোট করে নাও সবার ফার্স্ট। বেশ, এবার দেখো প্রত্যেকটার এক একটা পার্ট সম্পর্কে পড়বো। সবার ফার্স্টে আসছে যেটা সেটা হচ্ছে পেডিসেল, যেটাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে পুষ্পবৃন্ত, যেটা ফুলটাকে অ্যাকচুয়ালি দেখো স্টেমের সাথে আটকে রাখতে হেল্প করছে। তাহলে এটা কি বলছে যেটা সেটা হচ্ছে পেডিসেল বা পুষ্পবৃন্ত। এবার যাদের মধ্যে পেডিসেল থাকে যে ফুলগুলোর মধ্যে, সেগুলোকে বলা হচ্ছে পেডিসেলেট। আর যেগুলোর মধ্যে যে ফুলগুলোর মধ্যে পেডিসেল থাকে না, সেগুলোকে বলা হয় সেসাইল। সেসাইল মানে হচ্ছে ফিক্সড। অ্যাকচুয়ালি দেখো এই পেডিসেলটার ভূমিকাটা কি, কিছু ফুলেতে আছে কিছু ফুলেতে নেই। এটার কি ভূমিকা, সেটা হচ্ছে যে ফুলটাতে দেখো পুষ্পবৃন্ত থাকবে, তাহলে সেই ফুলটা অ্যাকচুয়ালি মুভ করতে পারবে অনেক বেশি। অর্থাৎ যে ফুলগুলোর মধ্যে ক্রস পলিনেশনের টেন্ডেন্সি থাকবে, যেটাকে বলা হয় ইতর পরাগযোগ, অর্থাৎ একটা গাছ থেকে পোলেন গ্রেন গিয়ে অন্য কোনো গাছেতে পড়বে, তার ক্ষেত্রে অ্যাকচুয়ালি কি হবে, পেডিসেলটা দেখা যায় তার ক্ষেত্রে অনেক লম্বা হয়। যেমন উইন্ড পলিনেটেড যে ফ্লাওয়ারগুলো হয়, যেগুলো বাতাসের মাধ্যমে যেগুলো পরাগযোগ হয়, সেই সমস্ত ফুলগুলোর ক্ষেত্রে পেডিসেলটা দেখা যায় অনেকটা লম্বা, কারণ হাওয়াতে যত ফুলটা বেন্ড করবে তত পোলেন গ্রেনগুলো অনেক দূর অবধি যেতে যাবে। আর অন্যদিকে দেখো যে ফুলগুলোর ক্ষেত্রে পেডিসেল ছোট হবে বা যাদের ক্ষেত্রে অ্যাবসেন্ট হবে, তাদের ক্ষেত্রে ফুলের মুভমেন্টটা কম হবে। তার মানে সেখানে ক্রস পলিনেশন হওয়ার চান্সটা কম, সেখানে সেলফ পলিনেশন হওয়ার চান্সটাই হচ্ছে বেশি। অর্থাৎ যে ফুলগুলোর মধ্যেতে সেলফ পলিনেশন, ফুলগুলোর প্ল্যান্টগুলোর এভলিউশন লিনিয়েজেতে দেখা যায় তাদের সেলফ পলিনেশনটাই হচ্ছে ভাইটাল, ক্রস পলিনেশন হয় না বা হলেও খুব কম হয়, সেই ফুলগুলোর ক্ষেত্রে দেখা যায় যে অটোমেটিক্যালি এদের পেডিসেল যেটা সেটার দৈর্ঘ্যটা কম হয়। এবং পরবর্তী ক্ষেত্রে যখন কোনো সময় ওভারিটা অ্যাকচুয়ালি ফ্রুটে কনভার্ট হয়, গর্ভাশয় বা ডিম্বাশয় যেটা, সেটা যখন ফলে রূপান্তরিত হয়, তখন দেখা যায় ফুলের মধ্যে যে পেডিসেল যেটা রয়েছে সেটাই কিন্তু ফলের মধ্যেতে চলে আসে। অর্থাৎ ফলেরও যে পেডিসেল যেটা আমরা দেখি, যে ফলটা যে আটকে থাকে একটা ছোট্ট স্টিকের মতো অংশ দিয়ে গাছের সাথে, সেটা কিন্তু ওই ফুলের যে পেডিসেলটা সেটাই কিন্তু ওখানেতে পারসিস্ট করে থেকে যায়। ঠিক আছে, বেশ, তাহলে এটা গেল দেখো একদম ফার্স্ট পার্ট, যেটাকে আমরা বলছি পেডিসেল। সেকেন্ড যে পার্টটা আসছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি দেখো থ্যালামাস, যেটা একটু আগে আমরা পড়ছিলাম পুষ্পাক্ষ। যেমন এখানে ছবিটা দেখলেই বুঝতে পারছো যে স্টিকটার মাথাতে দেখো একটা জায়গাতে এখানে একটা স্টেজের মতো রয়েছে, যেটার ওপরেতে বাকি যে ফ্লোরাল পার্টগুলো সেগুলো সমস্ত সাজানো। দেখো এই ছবিটাতে আরো ভালো বুঝতে পারবে। ফ্লাওয়ারের এই যে জায়গাটা রয়েছে, এই যে স্টিকটা উঠে এসে একটা চ্যাপ্টা মতো একটা পোর্শন রয়েছে যেখানে বাকি পার্টগুলো সাজানো রয়েছে, এইটা কি বলছে যেটা, সেইটাই হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি দেখো পেডিসেল, এই সরি সেটাই হচ্ছে থ্যালামাস। এবার থ্যালামাস আগে এই নামটা ছিল, এখন বেশিরভাগই এইটাকে বলা হয় রিসেপ্টেকল বা টোরাস। এটা বর্তমানে থ্যালামাসেরই আর এক নাম, কারণ থ্যালামাস টার্মটা অনেক কিছুর সাথে রিলেটেড। কারণ থ্যালামাস কথাটার অর্থ হচ্ছে যে একটা কোনো ফ্ল্যাট, একটা কোনো মানে চওড়া বা স্ফীত অংশ, যা আমাদের ব্রেনেতেও একটা পার্ট আছে থ্যালামাস। তো যেহেতু মানে অ্যাকচুয়ালি সিনোনিমাস অনেক কটা মিনিং হয়ে যাচ্ছে, তাহলে সেই কারণে একে কিন্তু বলা হয় যেটা, এখন থ্যালামাস টার্মটা কম ইউজ করা হয়, রিসেপ্টেকল বা টোরাস টার্মটাই মেনলি ইউজ করা হয়।
এবার এটা কি হেল্প করে, যে এটাকে নিয়ে কেন স্টাডি করছি? স্টাডি করার পেছনে কারণ হচ্ছে যে কি টাইপের পলিনেশন হয়, মানে সেলফ পলিনেশন আর ক্রস পলিনেশন, সেটা পুরোটাই ডিপেন্ড করে অনেকটা কিন্তু থ্যালামাসের স্ট্রাকচারের ওপর। কিরকম? যেমন দেখো, এই যে থ্যালামাস যে স্ট্রাকচারটা রয়েছে, এই স্ট্রাকচারটার উপরে ভিত্তি করে অ্যাকচুয়ালি 3 ধরনের ফুল হয়। ঠিক আছে? কিরকম টাইপের? দেখো, এই যে বলা হচ্ছে হাইপোগাইনাস, পেরিগাইনাস, এপিগাইনাস। বাংলাতে যদি আমরা এইগুলোকে বলি, দেখবে বলা হয় গর্ভপাদ পুষ্প, গর্ভকটি পুষ্প, গর্ভ শীর্ষ পুষ্প। কি জিনিসটা? সেটা হচ্ছে দেখো, অ্যাকচুয়ালি এই যে ফুলটা রয়েছে, এর ক্ষেত্রে গাইনোইসিয়াম রয়েছে দেখো এইখানটায়, তাই তো? এইটা হচ্ছে গাইনোইসিয়াম। এবার একটা জিনিস খেয়াল করো, এর যে থ্যালামাস যেটা রয়েছে, থ্যালামাসটা কিরকম? দেখো, অ্যাকচুয়ালি কনভেক্স স্ট্রাকচার, উত্তল স্ট্রাকচার। তাহলে তুমি ভাবো যে কোনো একটা স্ট্রাকচার যদি অ্যাকচুয়ালি কনভেক্স হয়, তাহলে অ্যাকচুয়ালি গর্ভকেশর চক্র, গাইনোইসিয়াম রয়েছে কোথায়? সেন্টারে। তাহলে দেখো, গাইনোইসিয়াম থাকবে সবার ওপরে, বাকি পার্টগুলো কোথায় থাকবে? সব কিন্তু দেখো নিচেতে, যেহেতু দেখো সেটা অ্যাকচুয়ালি কনভেক্স স্ট্রাকচার। তাহলে ন্যাচারালি দেখো যে এই ক্ষেত্রে এইটা পজিশনটা সব থেকে উপরে হয়েছে, তাহলে বাকি স্ট্রাকচারগুলো কোথায় রয়েছে? নিচেতে। সেই জন্যই বলা হয় গর্ভকেশর চক্রের পাদদেশে, সেই জন্য বলা হয় গর্ভপাদ পুষ্প। তাহলে এটাই হচ্ছে অ্যাকচুয়ালি দেখো হাইপোগাইনাস। ঠিক আছে? অ্যাকচুয়ালি হাইপো মানে হচ্ছে কি? নিচে, তাই তো? কম। এবার দেখো যে যেহেতু এটা গাইনোইসিয়ামের নিচের দিকেতে, সেই জন্য এটাকে বলছে যেটা হাইপোগাইনাস। এবার দেখো সেকেন্ড ডায়াগ্রামটা একটু খেয়াল করো। দেখো তাহলে এখানে এই যে যেটা গাইনোইসিয়াম রয়েছে, তার নিচে থেকে বাকি স্ট্রাকচারগুলো অরিজিন করেছে। পরের ছবিটা খেয়াল করে দেখো, এক্ষেত্রে থ্যালামাসটা যেটা রয়েছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি কনভেক্স নয়, এটা কিরকম? কনকেভ, মানে এটা অ্যাকচুয়ালি ভেতরের দিকে ঢুকে চলে এসছে। তাহলে ভেতরের দিকে ঢুকে চলে আসার জন্য যে জিনিসটা হয়েছে, দেখো অ্যাকচুয়ালি গাইনোইসিয়াম যেটা, সেটা চলে গেছে নিচে, আর বাকি যে পার্টগুলো তার অরিজিনটা কিন্তু দেখো অ্যাকচুয়ালি ওপরের দিকে। ক্লিয়ার? এইবার দেখো, গাইনোইসিয়ামের টোটাল যে লেন্থ রয়েছে, সেই লেন্থের 50% মোটামুটি দেখো এই জায়গাটা। ঠিক আছে? এবার 50% বা 50% নিচে থেকে যদি তৈরি হয়, 50%-এর নিচের কোনো রিজিয়ন থেকে, যেমন দেখো এখানে এক্স্যাক্টলি 50%-এই তৈরি হয়েছে, এখানেতে গাইনোইসিয়ামের যে লেন্থটা রয়েছে তার 50%-এরও নিচের থেকে তৈরি হয়েছে, তখন এই যে স্ট্রাকচারগুলো রয়েছে এগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে গর্ভকটি পুষ্প। কোটি মানে হচ্ছে কি? কোমর, মানে গর্ভকেশর চক্রের কোমরের কাছ থেকে বাকি স্তবকগুলো তৈরি হয়েছে। তো সেটাকে বলা হচ্ছে পেরিগাইনাস। অ্যাকচুয়ালি পেরিফেরি মানে হচ্ছে চার ধারে। ক্লিয়ার? সেখান থেকে তৈরি হচ্ছে। আর এখানেতে খেয়াল করো যে ফোর্থ যে ডায়াগ্রামটা রয়েছে, সেখানে কিরকম রয়েছে? গাইনোইসিয়ামের এইটা দেখো স্ট্রাকচার, এখান থেকে ধরো এই লেন্থটা হচ্ছে এটা, তাহলে 50% মোটামুটি ধরে নিতে পারো এই জায়গাটা। দেখো এই জায়গায় যে বাকি স্ট্রাকচারগুলো তৈরি হয়েছে সেটা কিন্তু গাইনোইসিয়ামের 50%-এর ওপর থেকে তৈরি হয়েছে। যেহেতু এটা ওপর থেকে তৈরি হয়েছে, সেই জন্য এই পোর্শনটাকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে এপিগাইনাস ফ্লাওয়ার। তাহলে দেখো এটাকে বলা হয় গর্ভ শীর্ষ পুষ্প, অর্থাৎ গর্ভকেশর চক্রের শীর্ষ দেশ থেকে বাকি স্ট্রাকচারগুলো তৈরি হয়েছে, তাহলে সেই জন্য এটাকে বলা হচ্ছে গর্ভ শীর্ষ পুষ্প। তাহলে দেখো অ্যাকচুয়ালি থ্যালামাসের উপর ডিপেন্ড করে 3 রকমের ফুল আমরা দেখতে পাই। সরি। এবার দেখো এখানের যে স্ট্রাকচার যেটা রয়েছে, এই স্ট্রাকচারটাকে যদি দেখো তাহলে বুঝতে পারবে এই ফুলটার ক্ষেত্রে গাইনোইসিয়ামের মাথাটা কিন্তু অনেকটা উপরে, তাহলে এখানে সেলফ পলিনেশন হবার চান্স কম, এখানে কিন্তু ক্রস পলিনেশন হবার চান্সটাই বেশি। কারণ পোলেন গ্রেনটা উপরের দিকে নিশ্চয়ই গিয়ে এখানে পড়বে না, পোলেন গ্রেন নিচের দিকেতে পড়ে। তাহলে দেখো এর ক্ষেত্রে ক্রস পলিনেশন হওয়ার চান্সটা হচ্ছে বেশি। অন্যদিকে দেখো এই স্ট্রাকচারটাতে সেলফ পলিনেশন হওয়ার চান্সটা বেশি, এইটাতেও দেখো ক্রস পলিনেশন হওয়ার চান্স বেশি। আবার এইটার ক্ষেত্রে দেখো যেহেতু দুটোই একই জায়গায় আছে, তাহলে এখানে কিছুটা সেলফ পলিনেশন হওয়ারও চান্স রয়েছে 50%, আর 50% দেখো এখান থেকে ক্রস পলিনেশন হওয়ারও কিন্তু চান্স এখানে রয়েছে। তাহলে অ্যাকচুয়ালি দেখো এর স্ট্রাকচার, থ্যালামাসের যে স্ট্রাকচারটা রয়েছে, যে অ্যাকচুয়ালি কনকেভ না কনভেক্স, তার উপর ডিপেন্ড করে এদের পলিনেশন যেটা, সেটা কিন্তু ডিপেন্ডেন্ট। ক্লিয়ার? বেশ, এবার চলে আসছি দেখো সবার প্রথম যেটা আসছে সেটা হচ্ছে ক্যালিক্স।
ঠিক আছে। ক্যালিক্স বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে বৃতি, যেটা দেখবে ফুলকে একদম নিচের দিক থেকে এটা আটকে রাখে, এবং যখনই দেখবে বার্ড ফরমেশনে থাকে, যে কুড়ি অবস্থায় ফুল থাকে, তখন তাকে প্রোটেক্ট করে। এবং যেহেতু এটা গ্রিনিশ কালারের হয়, তাহলে এটা টু সাম এক্সটেন্ট এটা দেখো ফটোসিনথেসিসে হেল্প করে, আগে পড়েছো এটা। এবার যেটাই দেখো, এই একদম নিচেতে ক্যালিক্স বা বৃতি যেটা রয়েছে সেটা দুরকম হতে পারে। একটা হচ্ছে দেখো বৃতির প্রত্যেকটা যে পার্ট, যেটাকে আমরা বলছি বৃত্তাংশ, বা যেটাকে আমরা বলি দেখো সেপালস, সেগুলো যদি একটা আর একটার সাথে জয়েন্ট থাকে তখন সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় যুক্ত বৃতি বা বলা হয় গ্যামোসেপালাস। আর যদি কোনো সময় দেখা যায় যেমন গোলাপের ক্ষেত্রে প্রত্যেকটা পার্ট একে অপরের থেকে আলাদা থাকে, তো সেই জন্য ওটাকে বলা হয় মুক্তবৃতি বা পলিসেপালাস। এবার এখানে একটা খুব সিম্পল জিনিস হচ্ছে, দেখো যদি কারো ক্ষেত্রে বৃত্তির প্রত্যেকটা পার্ট জয়েন্ট থাকে, তাহলে অটোমেটিক্যালি ফুলটা খুলবে কম। তাহলে ফুল যত কম খুলবে তত কিন্তু দেখো সেলফ পলিনেশন হওয়ার টেন্ডেন্সিটা বাড়বে। আর যত দেখো নিচের দিকের পোর্শনটা খোলা থাকবে, তাহলে ফুলের পেটালস গুলো ছড়িয়ে পড়বে বেশি। তাহলে যত ফুলের পেটালস গুলো বেশি ছড়িয়ে পড়বে তত কিন্তু ক্রস পলিনেশন হবার চান্সটা বেশি। তার মানে প্রত্যেকটা স্ট্রাকচার যেটা রয়েছে তার পেছনে কিন্তু একটা করে সিগনিফিকেন্স আছে, যে সেখানে কিন্তু পলিনেশন একটা খুব ভাইটাল প্রসেসকে এরা কিন্তু বিভিন্নভাবে দেখো ইনফ্লুয়েন্স করছে। এবার পরে যেটা চলে আসছি, ক্যালিক্সের পরই যেটা, সেটা হচ্ছে করোলা, যেটাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে পেটালস, পাপড়ি। খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা বিভিন্ন অ্যানিম্যালকে অ্যাকচুয়ালি অ্যাট্রাক্ট করে তার কালার দিয়ে। এবার এর ক্ষেত্রেও কিন্তু একই আইডিয়া আছে, সেটা হচ্ছে কারো কারো ক্ষেত্রে দেখতে পাওয়া যায় পেটালস গুলো পরস্পরের সাথে অ্যাটাচ থাকে, আর কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে পেটালস যেগুলো থাকছে সেগুলো খোলা থাকছে। এবার পেটালস গুলো অ্যাটাচ থাকলে তখন তাকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে গ্যামোপেটালাস বা যুক্তদল। আর অন্যদিকে যদি ওটা খোলা থাকে তখন তাকে বলা হয়েছে যেটা পলিপেটালাস বা অ্যাকচুয়ালি দেখো মুক্তদল। এক্ষেত্রেও কিন্তু সিগনিফিকেন্সটা একই, অর্থাৎ দলমণ্ডলগুলো যদি বন্ধ থাকে তাহলে সেক্ষেত্রে অ্যাকচুয়ালি কি দেখতে পাওয়া যায়, যে সেখানেতে সেলফ পলিনেশন হওয়ার চান্সটা অনেক বেশি। আর যে ক্ষেত্রে দেখো অ্যাকচুয়ালি পেটালগুলো খোলা থাকবে সেখানে ক্রস পলিনেশন হওয়ার চান্সটা সেখানেতে বেশি। এবং জেনারেলি দেখতে পাওয়া যায় যে যেগুলোতে পলিপেটালাস হয়, যেখানে পাপড়িগুলো খোলা থাকে, যেহেতু ক্রস পলিনেশন হতে হয় সেজন্য ইনসেক্টকে অনেক বেশি অ্যাট্রাক্ট করতে হয়, সেই কারণে সেই ফুলগুলোর কালারগুলো অনেক বেশি ব্রাইট হয়। কিন্তু কম্পারেটিভলি যখন গ্যামোপেটালাস গুলোকে দেখা হয়, যেমন এখানেই তুমি দেখতে পাচ্ছ, দেখো এর কালার কিন্তু কম্পারেটিভলি অনেক কম অ্যাট্রাকটিভ, কারণ সেক্ষেত্রে সেলফ পলিনেশন হওয়ার জন্য সেরকম বাইরে থেকে কিন্তু কোনো এজেন্ট, সেখানে পলিনেটিং এজেন্টের সেইভাবে দরকার পড়ে না। এবার পরে দেখো আর একটা জিনিস একটু আগেই পড়ছিলাম আমরা, যে কিছু কিছু ফ্লাওয়ারের ক্ষেত্রে যেমন টিউলিপ, দেখো ওই ফুলটার ক্ষেত্রে একটা বিশেষত্ব হচ্ছে এখানে কিন্তু বৃতি দলমণ্ডল বলে আলাদা কোনো স্ট্রাকচার নেই, এখানে ক্যালিক্স করোলা বলে কোনো স্ট্রাকচার নেই, দুটোই অ্যাটাচড হয়ে গিয়ে একটা কমন স্ট্রাকচার তৈরি করেছে। এই স্ট্রাকচারটাকেই বলে যেটা, সেটা হচ্ছে পেরিয়ান্থ। এবং পেরিয়ান্থের যে প্রত্যেকটা পার্ট সেগুলোকে বলা হয় যেটা, সেটা হচ্ছে টেপালস। অর্থাৎ যে পুষ্পপুট যেটাকে আমরা বলছি, যেখানে বৃত্তি দলমণ্ডল যুক্ত হয়ে গিয়ে একটাই কমন স্ট্রাকচার তৈরি করেছে, সেই তার যে এক একটা পার্ট সেটাকে বলা হয় যেটা, সেটা হচ্ছে টেপালস। এবার কারো কারোর ক্ষেত্রে পেরিয়ান্থটা কিছু কিছু গাছের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় সেটা বৃত্তির মতো হয়, কারো কারো ক্ষেত্রে সেটা দলমণ্ডলের মতো হয়। কোনো কোনো উদ্ভিদের ক্ষেত্রে দেখো পেরিয়ান্থ যেটা পুষ্পপুট, তার রংটা খুব সুন্দর হয়, সেটা একদম পাপড়ি যেটা হয়, পেটালস যেটা তার মতো দেখতে হয়। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যেমন নারকেল গাছের ক্ষেত্রে, তাদের যে পুষ্পপুটটা হয় সেই পুষ্পপুটটা কিন্তু বৃত্তির মতোই দেখতে লাগে, ক্যালিক্সের মতো দেখতে লাগে, তার কিন্তু খুব ব্রাইট কালার বা সুন্দর দেখতে তার কম্বিনেশন সেটা কিন্তু তাদের মধ্যে থাকে না। তাহলে কারো কারো ক্ষেত্রে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি দেখো করোলা লাইক, কারো ক্ষেত্রে সেটা হচ্ছে ক্যালিক্স লাইক, কারো ক্ষেত্রে বৃত্তির মতো, কারো ক্ষেত্রে সেটা দলমণ্ডলের মতো। বেশ, পরে দেখো চলে আসছে যেটা, সেটা হচ্ছে অ্যান্ড্রয়েসিয়াম, মানে ফুলের যেগুলো মেন যে পার্ট যেগুলো রয়েছে, যেগুলো মেনলি রিপ্রোডাকশনে হেল্প করে, তার মধ্যে প্রথম পার্ট যেটা বলতে পারো মেল পার্ট, অ্যান্ড্রয়েসিয়াম। অ্যান্ড্রয়েসিয়ামের আর এক নাম দেখো পড়েছি আমরা, স্টেমেন। অ্যান্ড্রয়েসিয়াম কি করে, সেটা হচ্ছে পোলেন গ্রেনস তৈরি করে।
কিভাবে তৈরি করে সেটা আমরা নেক্সট পরে পড়ব। এবার দেখো অ্যান্ড্রোইসিয়ামের মধ্যে দুটো পার্ট, একটা রয়েছে ফিলামেন্ট যেটাকে বাংলায় বলা হয় পুংদণ্ড, এবং ওপরে যেটা রয়েছে এইটা হচ্ছে পরাগধানী যেটাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে অ্যান্থার। এবার অ্যান্থারটাকে যদি ক্রস সেকশন করা হয়, তাহলে অ্যান্থারটা ক্রস সেকশন করলে ডায়াগ্রামটা দেখলেই বুঝতে পারছো যে ভেতরে চারটে এখানে ব্যাগের মতো স্ট্রাকচার রয়েছে। এই ব্যাগের মতো যে স্ট্রাকচার রয়েছে, এই ব্যাগের মতো স্ট্রাকচারগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় পোলেন স্যাক, অর্থাৎ এর ভেতরই পোলেন গ্রেনস যেগুলো তৈরি হয়। পোলেন গ্রেনস কি করে তৈরি হয়, সেটা হচ্ছে পোলেন মাদার সেল বলে 2n ক্রোমোজোম কন্টেনিং কিছু সেল থাকে, যারা অ্যাকচুয়ালি মিওসিস সেল ডিভিশনে যায় এবং চারটে করে হ্যাপ্লয়েড পোলেন গ্রেন তৈরি করে। অর্থাৎ মিওসিস সেল ডিভিশনে যে পোলেন গ্রেনস গুলো তৈরি হয় সেগুলো এই পোলেন স্যাকের মধ্যে স্টোর থাকে, এবং সেই পোলেন গ্রেনসের নাম্বারটা বিভিন্ন গাছের ক্ষেত্রে বিভিন্ন হয়। তো মোটামুটি দেখতে পাওয়া যায় প্রায় 10,000-এর মতো করে পোলেন গ্রেনস অ্যাকচুয়ালি পোলেন স্যাকের মধ্যে থাকতে পারে। তাহলে জেনারেলি দেখতে পাওয়া যায় যে তুমি যদি কোনো একটা ফুলের গাছের ক্ষেত্রে তার যদি অ্যান্থারটাকে ক্রস সেকশন করো, পরাগধানীটাকে ক্রস সেকশন করো, তাহলে পোলেন স্যাক পরাগ থলি সেখানে তো অ্যাকচুয়ালি রয়েছে কটা, চারটে। তাহলে প্রায় দেখতে পাওয়া যায় নিয়ার অ্যাবাউট 40,000 পোলেন গ্রেন তার মধ্যেতে কিন্তু রাখা আছে। এবার সেটাই কি করবে, যখনই অ্যান্থারটা বাস্ট করে যায়, পোলেন গ্রেনগুলো তৈরি হওয়ার পর যখন অ্যান্থারটা বাস্ট করে যায়, তখনই এই পোলেন গ্রেনগুলো চারপাশে ছড়িয়ে পড়ে। এই যে যেমন দেখো ছবিতে দেখানো হচ্ছে, হাওয়ার মাধ্যমে ছড়িয়ে পড়ে। কোনো কোনো ক্ষেত্রে পোলেন গ্রেনসগুলো যদি আকারে একটু বড় হয়, যদি ধরো ফুড স্টোর করার ব্যাপার থাকে, একটু অ্যাডভান্স যদি প্ল্যান্ট হয়, তখন খাবার রাখতে হয়, সেই জন্য তার ওয়েট বেড়ে যায়, তখন আর এরকম বাতাস দিয়ে বা জল দিয়ে যায় না, তখন কোনো ইনসেক্ট বা কোনো বার্ডস কারো থ্রু দিয়ে সেই পোলেন গ্রেনসগুলো তখন এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হয়, এবং সেই ঘটনাটাকেই বলা হয় যেটা, সেটা হচ্ছে পলিনেশন। তাহলে পোলেন গ্রেনস অ্যাকচুয়ালি তৈরি হচ্ছে কোথায়, অ্যান্থারের ভেতরে পোলেন স্যাক, এবং সেখানে পোলেন মাদার সেল সেটা মিওসিস সেল ডিভিশনের থ্রু দিয়ে যেটা তৈরি করছে সেটা হচ্ছে পোলেন গ্রেনস। এবং এই পোলেন গ্রেনসগুলো দেখো অনেক সময় বিভিন্ন অ্যানিমালসের থ্রু দিয়েও এটা এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। যেমন দেখবে যে বীজ মৌমাছির থ্রু দিয়ে যাচ্ছে, প্রজাপতির থ্রু দিয়ে যাচ্ছে, পাখির থ্রু দিয়ে যাচ্ছে, শামুকের থ্রু দিয়ে যাচ্ছে, সেভাবে যায় এবং সেটাই পলিনেশনে হেল্প করে। এবং বিভিন্ন দেখবে অ্যানিমালস তারা পোলেন গ্রেনকে খাবার হিসেবেও খায়, কারণ এর মধ্যেতে প্রচুর পরিমাণে ফুড স্টোর থাকে, যেটা ওদের ক্ষেত্রে ইমিউনিটি বা ওদের অ্যাকচুয়ালি গ্রোথের জন্য খুব হেল্প করে। বর্তমানে পোলেন গ্রেনকে ওষুধ হিসেবেও আমাদের বিভিন্ন দেশেতে একটা কিন্তু সাপ্লিমেন্টারি ফুড হিসেবে খাওয়া হয়, কারণ তার অনেক কটা ভাইটাল ইম্পর্টেন্স আছে। যেমন দেখো যে পোলেন গ্রেন বেশ কতগুলো ক্ষেত্রে আমাদেরকে হেল্প করে। যেমন প্রথম দেখো অ্যালার্জি রিলিফ, সেকেন্ড রয়েছে রেসপিরেটরি সাপোর্ট, মানে আমাদের লাংস বা রেসপিরেটরি সিস্টেমের জন্য এটা খুব কাজ করে। অ্যান্টি ইনফ্লেমেটরি, অর্থাৎ যখনই কোনো কেটে যায় বা কিছু সেখানে ইনফেকশন জায়গা থেকে আমাদেরকে আটকায়, ইনফ্লামেশন যেটা বা প্রদাহ যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় সেটাকে আটকায়। অন্যদিকে এনার্জি বুস্টার, আমাদের দেহের শক্তি বাড়াতে অ্যাকচুয়ালি হেল্প করছে। স্কিন ইরিটেশন রিলিফ, যে আমাদের ত্বকের যে অনেক সময় দেখা যায় যে ক্ষতি হচ্ছে বা ত্বকের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় বিভিন্ন ঘা বা কিছু বেরোয়, সেক্ষেত্রে ওটা হেল্প করে ওটাকে রিকভার করতে। ইমিউন বুস্টার, আমাদের ইমিউন সিস্টেমকে অনেক বেশি অ্যাক্টিভ করে দেয়। কাট ক্রেভিংস, ক্ষতস্থান নিরাময়, কোথাও কেটে গেলে সেই জায়গাতে যাতে সেপটিক না হয়ে যায় সেটাকে তাড়াতাড়ি রিকভার করতে হেল্প করে। অ্যাডিকশন রিলিফ, অনেকে বিভিন্ন জিনিসেতে অ্যাডিক্টেড হয়ে যায়, সেই অ্যাডিকশন রিলিফের জন্য এটা কাজ করে। এবং তার সঙ্গে সঙ্গে কার্ডিওভাস্কুলার সাপোর্ট, অর্থাৎ হার্টের জন্য এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। এটা ছাড়াও দেখতে পাওয়া যায় যে পোলেন গ্রেনস আমরা পরে দেখবে পড়বো, এর উপরেতে একটা কভারিং থাকে, আউটার কভারিং থাকে, যে আউটার কভারিংটা পোলেন গ্রেনসকে ইউভি রের হাত থেকে প্রোটেক্ট করে। তো সুতরাং সেই জন্য ওই পোলেন গ্রেনসের ওই কেমিক্যাল সেটাকে এক্সট্র্যাক্ট করে ক্রিম তৈরি করা হয়, যে ক্রিমটা ইউভি রে অ্যাকচুয়ালি প্রোটেক্ট করার জন্য সানস্ক্রিন লোশন হিসেবে ইউজ করা হয়। বুঝা গেছে? তাহলে দেখো পোলেন গ্রেনসের কিন্তু বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম অ্যাডভান্টেজ আমরা পাই, সেই জন্য ওটা একটা ফুড সাপ্লিমেন্ট হিসেবে বর্তমানে ইউজ করা হচ্ছে। এরপর দেখো যে পোলেন গ্রেনস যেগুলো তৈরি হয় সেটা সব ফুলের ক্ষেত্রে সেম সাইজের হয় না, একটু আগেই যেমন বললাম।
দেখো পোলেন গ্রেনস তাকে যদি মাইক্রোস্কোপের আন্ডারে দেখা হয় তাহলে সেগুলো কিন্তু বিভিন্ন রকমের শেপের হয়, এবং তার সাথে সাথে দেখো এরা সবসময় কিন্তু কেউ স্মুথ নয়, ওপরটা কিন্তু সবসময় উঁচু নিচু। কিসের জন্য? যাতে এরা চট করে কোনো ইনসেক্টের গায়ের বা কোনো বার্ডসের পালকে যাতে চট করে আটকে যেতে পারে, সেই জন্য দেখো এদের ওপরটা এরকম রাফ থাকে, এবং বিভিন্ন কালারের হয় যাতে সেগুলো ইনসেক্টকে অ্যাট্রাক্ট করতে পারে। তো সেই কারণেই এইরকম টাইপের পোলেন গ্রেনস গুলো বিভিন্ন রকম দেখতে পাওয়া যায়। এবার দেখো পোলেন গ্রেনস কারো ক্ষেত্রে বড়ও হতে পারে, কারো ক্ষেত্রে দেখো ছোট সাইজেরও হতে পারে। তো দেখতে পাওয়া যায় যে সব থেকে বড় সাইজের যে পোলেন গ্রেন যেটা হয়, যার ডায়ামিটার প্রায় দেখো 250 মিউ মতো, একটা হচ্ছে সি গ্রাসের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। জলের মধ্যে সব থেকে বড় পোলেন গ্রেনস হচ্ছে সি গ্রাসের। আর ডাঙার মধ্যে মানে স্থলে টেরিস্ট্রিয়ালের মধ্যে সব থেকে অ্যাকচুয়ালি বড় আকৃতির পোলেন গ্রেনস যার মধ্যে দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে সন্ধ্যামালতি, মিরাবিলিস প্ল্যান্টের মধ্যে। তো সেখানেতে সেই যেহেতু পোলেন গ্রেনস এখানে অনেক বড় দেখা যায়, সেই জন্য মিরাবিলিস প্ল্যান্টটাকে নিয়ে অনেক এক্সপেরিমেন্টও করা হয়। জানো যে আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে মেন্ডেলিজম। মেন্ডেলের যে তত্ত্ব, তার একটা ব্যতিক্রমী ঘটনার কথা যখনই বলা হয়, তবে সেখানেতে অ্যাকচুয়ালি বলা হয় ইনকমপ্লিট ডমিনেন্স, অসম্পূর্ণ প্রকটতা, যার একটা এক্সাম্পল হিসেবে দেখবে ব্যবহার করা হয় মিরাবিলিস প্ল্যান্ট। কারণ এই প্ল্যান্টের পোলেন গ্রেনটা যেহেতু অনেক বড়, সেই জন্য এটাকে নিয়ে অনেক জায়গায় এক্সপেরিমেন্ট, ক্রসিং এর এক্সপেরিমেন্টে এটাকে ইউজ করা হয়, যেহেতু পোলেন গ্রেনের আকারটা অনেক বড়, তাহলে পরীক্ষার সুবিধা হয়। ঠিক সেরকমই দেখা যায় যে সব থেকে ছোট পোলেন গ্রেন সেটা হচ্ছে মায়াসোটিস বলে একটা গাছ আছে। এই গাছটা খুবই ছোট, মানে ঘাসের মধ্যে দেখবে ছোট 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 ফুল হয়। তো সেই ফুলগুলোর মধ্যে যে পোলেন গ্রেনগুলো হয় সেগুলো উইন্ড পলিনেটেড, উইন্ডের থ্রু দিয়ে পলিনেশন হয়। এবং তার দেখো অ্যাকচুয়ালি ডায়ামিটার কিন্তু খুবই কম, কোথায় এটা 250 মিউএম আর এটা 2.5 মিউএম, তার মানে অনেকটা দেখো সাইজের অ্যাকচুয়ালি পার্থক্য রয়েছে। এটা পুরোটাই হচ্ছে কি, যে যত অ্যাডভান্স প্ল্যান্ট হবে তার ক্ষেত্রে অ্যাকচুয়ালি পোলেন গ্রেনসের মধ্যে সেলগুলোকে বাঁচিয়ে রাখার জন্য খাবার অনেক বেশি স্টোর করে রাখতে হয়। তার জন্য যত বেশি খাবার থাকবে তত সেলটার অ্যাকচুয়ালি ভলিউমটা কিন্তু বাড়বে, এই হচ্ছে ব্যাপার। এবং দেখো ফোর্থ যে পার্টটা রয়েছে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেটা হচ্ছে গাইনোইসিয়াম, বা যেটাকে আমরা অ্যাকচুয়ালি বলে থাকি দেখো প্রিস্টিল, গর্ভকেশর চক্র। গর্ভকেশর চক্র কোথায় থাকছে? সেটা হচ্ছে ফ্লাওয়ারের একদম মিডিল পোর্শন। এবং এখানে এই স্ট্রাকচারটা যদি দেখা হয় তাহলে দেখো একদম মাথায় রয়েছে গর্ভমুণ্ড, যেটাকে বলা হচ্ছে স্টিগমা। এরপর রয়েছে গর্ভদণ্ড, যেটাকে অ্যাকচুয়ালি ইংরেজিতে বলা হয় স্টাইল। আর যখনই পলিনেশন হয় এই মাঝখান দিয়ে পোলেন গ্রেন একটা পোলেন টিউব তৈরি করে, তাই তো, যেটার থ্রু দিয়ে অ্যাকচুয়ালি পোলেন গ্রেনের মধ্যে যে স্পার্মগুলো থাকে সেগুলো আস্তে আস্তে এইখানেতে এই ওভারি যেটা রয়েছে, এই ওভারির মধ্যে এইখানে এই স্ট্রাকচারটা একটু আগেই দেখো বললাম ওভিউল স্ট্রাকচার, এই ওভিউলের মধ্যে ওভা থাকে। তো এখান থেকে ওই স্পার্মগুলো আস্তে আস্তে এসে এই ওভার সাথে এটা ফিউজ হয় এবং ফার্টিলাইজেশন প্রসেসটা করে এখানেই সিড, যেটা সেই সিডটাকে তৈরি করে। তো এবার দেখো তাহলে এখানে এখানে যেটা আসছে সেটা হচ্ছে পোলেন টিউব, এগুলো আমরা পড়বো পরে আরো ডিটেলে। এখন শুধু দেখো এটা হচ্ছে গর্ভমুণ্ড, যেটাকে বলা হচ্ছে স্টিগমা, এটা হচ্ছে স্টাইল গর্ভদণ্ড, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ওভারি, ঠিক আছে, গর্ভাশয়। আর এই গর্ভাশয়ের ভেতরে যেটা থাকে সেইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ওভিউল, যে ওভিউলগুলো অ্যাকচুয়ালি সিড তৈরি করে। আর এই ওভিউলের ভেতরই অ্যাকচুয়ালি থাকে যেটা, সেটা হচ্ছে ওভা। এবং ওভা সেটাই কি করবে, এই স্পার্মের সাথে যোগ হয়ে সেটাই আলটিমেটলি তৈরি করবে যেটা, সেটা হচ্ছে জাইগোট, দেখবে আগে আমরা পড়েছি। এবার যদি আমরা এখান থেকে একটা ওভিউলকে এই ওভারির ভেতরে দেখো, এই ডায়াগ্রামটাতে যেমন দেখাচ্ছে যে এই মানে ওভারিটার ভেতরে 6টা ওভিউল আছে, তাই তো 6টা। আমি আগেই বললাম দেখো ওভারির ভেতরেতে কারো ক্ষেত্রে একটাই জাস্ট ওভিউলও থাকতে পারে, একটা ডিম্বকও থাকতে পারে, আবার বেশিও থাকতে পারে। যার ক্ষেত্রে একটা ডিম্বক থাকবে, একটা ওভিউল থাকবে, সেখানে একটাই সিড তৈরি হবে, যটা ওভিউল তটা সিড। আর যার ক্ষেত্রে অনেক কটা বেশি থাকবে তাহলে সেখানেতে তার সিডের সংখ্যা বেশি হবে। যেমন দেখো আমের ক্ষেত্রে যদি আমরা কোনো তার ফুলের অ্যাকচুয়ালি দেখি তাহলে তার ক্ষেত্রে বুঝতেই পারছো যে তার ওভারিতে অ্যাকচুয়ালি একটাই ওভিউল থাকে, সেই জন্য তার সিড আমরা যখন পাই সেটা একটাই পাই। কিন্তু আপেলের ক্ষেত্রে যখন ভেতরটা তুমি দেখো সেখানে অনেক কটা সিড কিন্তু তুমি দেখতে পাবে, তাই না? তাহলে সিড যখনই তুমি বেশি পাচ্ছ তার মানে সেখানে ওভিউলের সংখ্যাটাও অবশ্যই বেশি আছে। এবার একটা ওভিউলকে যদি আমরা নিয়ে একটু বড় করে দেখি তাহলে ওভিউলের একদম নিচের দিকে দেখো একটা স্টিকের মতো গঠন আছে,
ঠিক আছে, একদম নিচেতে একটা স্টিকের মতো গঠন আছে। এটা কি করেছে, একে জাস্ট এই মাঝখানের একটা দেখো স্টিকের মতো অংশ আছে যেখান থেকে ওভিউল গুলো খাবার পাচ্ছে। তাহলে এখানে দেখো ওই খাবার পাওয়ার জন্য একটা কানেকশন আছে, যে কানেকশনটার নাম হচ্ছে ফিউনিকুলাস। এবং এই ওভিউলটার বাইরের দিকেতে একটা প্রোটেক্টিভ কভারিং আছে, দেখো দুটো লেয়ার রয়েছে, যে দুটো লেয়ার অ্যাকচুয়ালি কি করছে, একে কভার করে রেখেছে, যেটা কি করছে বাইরের আঘাত থেকে এই ভেতরের পোর্শনটাকে বাঁচায় সব সময়। এবং ঠিক তার ভেতরে দেখো একটা স্ট্রাকচার রয়েছে, সাদা রঙের দেখো একটা পোর্শন রয়েছে এই কভারিংটা ঠিক ভেতরে, বাইলেয়ার কভারিংটা ঠিক ভেতরে। এই পোর্শনটাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে যেটা, সেটা হচ্ছে নিউসেলাস। নিউসেলাস হচ্ছে পুষ্টি স্তর, অর্থাৎ এখান থেকে যে খাবারটা আসছে, এই যে ফিউনিকুলাস দিয়ে যে খাবারটা আসছে, সেটা দেখো ওই চ্যালাজা এই যে পোর্শনটা রয়েছে, এটাকে বলা হয় ডিম্বক মূল। এই চ্যালাজা পোর্শন দিয়ে এই খাবারটা এসে স্টোর হয় কোথায়, সেটা হচ্ছে নিউসেলাসের মধ্যে। এবার নিউসেলাস থেকে প্রয়োজন অনুযায়ী খাবারটা আস্তে আস্তে ঢুকবে কোথায়, এই ভেতরে। এই ভেতরের যে পোর্শনটা থাকে, এই পোর্শনটাকে অ্যাকচুয়ালি বলে এমব্রিও স্যাক, যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় ভ্রূণস্থলী। এবং এমব্রিও স্যাকের মধ্যেতেই অ্যাকচুয়ালি দেখো একটা বড় মতো সেল রয়েছে। এই যে সেলটা রয়েছে, এই সেলটাই হচ্ছে অ্যাকচুয়ালি এগ সেল বা ডিম্বাণু। আর বাকি যে সেলগুলোকে তুমি দেখতে পাচ্ছ, সেগুলো সব হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি সহায়ককারী কোষ, অর্থাৎ ডিম্বাণুটাকে গ্রো করার জন্য এরা বিভিন্নভাবে হেল্প করে থাকে। এবার কি কি সেল থাকে, কিভাবে হেল্প করে, সেগুলো আস্তে আস্তে যত আমরা এই চ্যাপ্টারটার দিকে এগোবো, তত দেখো একটা একটা করে জিনিস এগুলো সম্পর্কে আমরা পড়বো। তো এখানে ওভিউলের মধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি, যে একটা ওভিউলের মধ্যেতে বাইরের কিছু আউটার কভারিং আছে দুটো লেয়ারের, তারপর নিউসেলাস বলে একটা পুষ্টি স্তর আছে যেখান থেকে সে খাবার পাচ্ছে, এবং একদম কেন্দ্রেতে সেখানে এমব্রিও স্যাক বা ভ্রূণস্থলী বলে একটা স্ট্রাকচার রয়েছে, যার ভেতরেতেই অ্যাকচুয়ালি ওভা ডিম্বাণু যেটা, সেটা অবস্থান করছে। ক্লিয়ার? বেশ, এবার এইটাই গেল যেটা, সেটা হচ্ছে ফ্লাওয়ারের ক্ষেত্রে ফুলের যে পার্টগুলো রয়েছে সেই পার্টগুলো। নেক্সট আমরা যেটা পড়ছি দেখো, সেটা হচ্ছে কিছু এক্সেপশনাল স্ট্রাকচার, যেটা সাধারণ ফুলের মধ্যে আমরা দেখতে পাই না, কিছু ব্যতিক্রমী ঘটনা বা ব্যতিক্রমী জিনিস। যেমন দেখো, সবার প্রথম যেটা আসছি সেটা হচ্ছে অ্যান্ড্রোফোর, যেটাকে বলা হয় পুংথর, যেটা প্যাসিফ্লোরা। যে যে গাছটা অ্যাকচুয়ালি আছে, যেটাকে বলা হয় তবে ঝুমকোলতা, এই গাছটার মধ্যে দেখতে পাওয়া যায়। কি জিনিসটা? অ্যান্ড্রোফোর হচ্ছে অনেক সময় দেখতে পাওয়া যায় যে অ্যান্ড্রোইসিয়াম পুংকেশর চক্র, যেগুলো পুংকেশর চক্রগুলো যেগুলো রয়েছে, তাদের ফিলামেন্ট যেগুলো মানে পুংদণ্ড, সেগুলো একসাথে জয়েন্ট হয়ে গিয়ে একটা কমন স্ট্রাকচার তৈরি করে। এবং যেখান থেকে ওই কমন স্ট্রাকচারটা থেকে পুংকেশর চক্রগুলো পরস্পর থেকে আলাদা হচ্ছে, যে পুংকেশর চক্রগুলো দেখো, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি গর্ভকেশর চক্র, এই ছবিটা দেখলে এইটা হচ্ছে গর্ভাশয়টা। তাহলে এইগুলো হচ্ছে দেখো পুংকেশর চক্রের অংশগুলো। তাহলে এইটা হচ্ছে পুংদণ্ড ফিলামেন্ট, আর এইটা হচ্ছে অ্যান্থার। একটু খেয়াল করে দেখো, ঠিক এই নিচেতে একটা স্টিকের মতো পোর্শন রয়েছে। এই স্টিকের মতো পোর্শনটা অ্যাকচুয়ালি কি করেছে, যে পুংকেশর চক্র যেগুলো রয়েছে অ্যান্ড্রোইসিয়ামগুলোকে কিছুটা ওপরের দিকে গিয়ে তারপরে ওটাকে অরিজিন করাচ্ছে। তাহলে ন্যাচারালি দেখো এখানে একটা স্টিকের মতো অংশ রয়েছে, যেটা অ্যান্ড্রোইসিয়ামগুলোকে বেশ কিছুটা বাইরের দিকে এগিয়ে দিচ্ছে। তো এটা কি করবে, এটা পলিনেশনে, ক্রস পলিনেশনে অ্যাকচুয়ালি হেল্প করছে। কারণ অ্যাকচুয়ালি অ্যান্থারগুলো দেখো যেগুলো রয়েছে, যে পরাগধানী, সেগুলো অনেকটা বাইরের দিকে স্প্রেড করে যেতে পারছে। তো এই জিনিসটাকে অ্যাকচুয়ালি বলে যেটা, সেটা হচ্ছে অ্যান্ড্রোফোর। অ্যান্ড্রোফোর যেটা রয়েছে, এটাকে বলা হয় পুংধর। ঠিক সেরকমই দেখো রয়েছে গাইনোফোর। কথাটা শুনি বুঝতে পারছো যে কিছু ফুলের ক্ষেত্রে দেখা যায় যে ক্রস পলিনেশন যাতে হতে পারে, তাহলে অ্যাকচুয়ালি কি সেই ফুলটার বাইসেক্সুয়াল ফ্লাওয়ার, তার অ্যান্ড্রোইসিয়ামও আছে, গাইনোইসিয়ামও আছে, পুংকেশর চক্রও আছে, গর্ভকেশর চক্রও আছে। কিন্তু যাতে স্বপরাগযোগ না হয়, সেলফ পলিনেশন না হয়, তাহলে গাইনোইসিয়ামটা দেখো অনেকটা উপরের দিকে উঠে চলে গেছে। কি করে? কারণ হচ্ছে এখানেও দেখা যাচ্ছে যে গাইনোইসিয়ামেরও ঠিক নিচের দিকেতে একটা স্টিকের মতো পোর্শন তৈরি হয়েছে, যেটা গাইনোইসিয়ামটাকে ঠেলে অনেকটা ওপরের দিকে এগিয়ে দিয়েছে, যার জন্য অ্যাকচুয়ালি গাইনোইসিয়ামটা অনেকটা উপরে উঠে গেল। তাহলে এটাও কি করছে, ক্রস পলিনেশনে হেল্প করছে। এগুলো কিন্তু সব ফুলেতে থাকে না, কিছু এক্সেপশনাল ফুল, সেইটাকে অ্যাকচুয়ালি বলছে যেটা, সেটা হচ্ছে গাইনোফোর। গাইনোফোরে কি করছে, যে অ্যাকচুয়ালি গর্ভকেশর চক্র যেটা গাইনোইসিয়াম, তার নিচেতে একটা স্টিকের মতো পোর্শন, যেটা পুংকেশর চক্রের তুলনায় গর্ভকেশর চক্রকে অনেকটা এগিয়ে দিচ্ছে। তাহলে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি বলা হয় গাইনোফোর। যেমন এখানে দেখো একটা ডায়াগ্রামে দেখিয়েছে যে অ্যাকচুয়ালি এইটা ধরো ফুলটার, এটা পেডিসেল,
এইটা হচ্ছে থ্যালামাস। এই ছবিটা দেখিয়েছে, এইটা হচ্ছে দেখো ক্যালিক্স, এটা করোলা, এটা অ্যান্ড্রোসিয়াম। এইটা ছিল দেখো গাইনোসিয়াম। নিচেতে দেখো একটা এই থ্যালামাস থেকেই পুষ্পাক্ষ থেকে একটা স্টিকের মতো পোর্শন তৈরি হয়েছে। দিয়ে কি করেছে, গাইনোসিয়ামটাকে দেখো ঠেলে তুলে দিয়েছে উপরের দিকে। এর ক্ষেত্রে বা এর ক্ষেত্রেও দেখো একটা এক্সটেনশন তৈরি হয়েছে, বা এর ক্ষেত্রেও শেপটা আলাদা আলাদা কিন্তু কাজটা একই। এবং কি করেছে দেখো, গাইনোসিয়ামটাকে ঠেলে অনেকটা উপরের দিকে তুলে দিচ্ছে। তাহলে এই ধরনের স্ট্রাকচারটাকে বলে গাইনোফোর। ঠিক সেরকম আরেকটা আছে যেটাকে বলেছে অ্যানথ্রোফোর। অ্যানথ্রোফোরটার স্ট্রাকচারটা কিরকম, এখানেও দেখো বুঝতে পারছো যে এই স্ট্রাকচারটাও কোনো একটা পার্টকে এগিয়ে দেবে। কোনো কোনো ফুলের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে অ্যাকচুয়ালি এখানেতে খুব ভালো করে দেখো যে সবার প্রথম এইটা হচ্ছে পেডিসেল, পুষ্পবৃন্ত। এরপর যেটা রয়েছে দেখো এইটা হচ্ছে বৃতি, ক্যালিক্স। এরপর একটা দেখো এক্সটেনশন রয়েছে, ঠিক আছে। এই এক্সটেনশনটার পর সেখান থেকে তৈরি হয়েছে দেখো করোলা, দলমণ্ডল, অ্যান্ড্রোসিয়াম, গাইনোসিয়াম। অর্থাৎ বৃতির পরে একটা এক্সটেনশন তৈরি হয়েছে, যে এক্সটেনশনটা গোটা ফুলটাকেই অর্থাৎ দলমণ্ডল, পুংকেশর চক্র, গর্ভকেশর চক্র সবকটাকেই মেন ফুলটার যে বেস সেখান থেকে ঠেলে বেশ কিছুটা বাইরের দিকে দিয়ে দিচ্ছে। তো এই স্ট্রাকচারটাকে অ্যাকচুয়ালি বলে যেটা, সেইটা হচ্ছে অ্যানথ্রোফোর, ঠিক আছে, বা বলা হয় এটাকে পুষ্পধর। তো এক্ষেত্রে এর ক্ষেত্রেও কিন্তু একই জিনিস, এটাও কিন্তু ফুলটার দেখো বৃতি থেকে দলমণ্ডলটাকে বার করে দিচ্ছে। তার মানে দলমণ্ডলটা অনেক বেশি খুলতে পারবে, যার ফলে এটা ক্রস পলিনেশন হওয়ার চান্সটাকে কিন্তু আরো বেশি বাড়িয়ে দিচ্ছে।